এই সেক্টরে ৩টা সেক্টরে অ্যাটলিস্ট ৩০ থেকে ৩৫,০০০ কোটি টাকার চাঁদাবাজি বছরে হয়। এখন রেল আছে, তারপরে ওনার নৌ পরিবহনের বিএনপির যে সমস্ত বড় বড় নেতা যারা রবিউল সাহেবের চেয়ে অনেক বড় নেতা কিন্তু কোনো মন্ত্রণালয় পাননি, বা যারা পেয়েছেন ছোট ছোট মন্ত্রণালয় পেয়েছেন, এখন তারা সবাই অনেক ঈর্ষা নিয়ে, রাগ নিয়ে, ক্রোধ নিয়ে এই ভদ্রলোকের দিকে তাকান। এই আসলো কোত্থেকে, পেল কোত্থেকে, কি দেখেছেন তারেক রহমান সাহেব ওনার মধ্যে? শাহজাহান খান সাহেবের সেই কথা যে গরু ছাগল চিনলেই তো হবে, ওই ড্রাইভারদেরকে যারা ড্রাইভিং লাইসেন্স নিচ্ছে এত কিছু জানতে হবে কেন, গরু ছাগল যদি তারা চিনতে পারে। তারপর ওই যে মখা আলমগীর সাহেব বলেছিলেন যে খাম্বা, তারপর আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাওয়া, নানান রকম কথাবার্তা তারা বলেন। এবং আমরা যখন নতুন একটি সরকার এসছে সেই জায়গা থেকে এত গুরুত্বপূর্ণ দায়িত্ব যারা নিচ্ছেন তাদের হোমওয়ার্কের কি অবস্থা, তারা কতখানি তৈরি হয়ে এসছেন, সেখান থেকে কিন্তু খাতেও একই যুক্তি ব্যবহৃত হতে পারে। কিভাবে দেখছেন পুরো বিষয়টি? আমার কাছে মনে হয় খুব স্বাভাবিক, এর মধ্যে কোনো ব্যতিক্রম দেখছি না। বেচারা সরল সোজা মানুষ, নতুন মন্ত্রী হয়েছেন এবং একসঙ্গে বাংলাদেশের বৃহত্তম 3টি মন্ত্রণালয়। তা আমার জানা হতো উনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের কাছে বলেন না যে স্যার আমাকে কোনো মন্ত্রিত্ব দেন। তারেক রহমান সাহেব দয়া করেছেন, ভালোবেসেছেন, তাকে দিয়েছেন। এখন এই 3টি মন্ত্রণালয়ের ওজন আপনাকে বুঝতে হবে। আমি যেহেতু যোগাযোগ মন্ত্রণালয়ের, বৃহত্তর যোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সঙ্গে ছিলাম, এই বিষয়গুলো নিয়ে আমি যুদ্ধ করেছি রীতিমতো, এবং আমার জীবন নিয়ে টানাটানি ওই সময়টাতে। তো এই ঢাকা শহরে বিভিন্ন পরিবহন থেকে যে চাঁদা তোলা হতো, এগুলোর বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাকে অনেক বিপদ বিপত্তির মুখে পড়তে হয়েছিল। তো যেটা বলছিলাম যে এই সেক্টরে, 3টা সেক্টরে অ্যাটলিস্ট 30 থেকে 35,000 কোটি টাকার চাঁদাবাজি বছরে হয়। এখন রেল আছে, তারপরে ওনার নৌ পরিবহনের মন্ত্রণালয়ের বিশাল, আপনি নৌ পরিবহন মন্ত্রণালয়ের সদরঘাট থেকে শুরু করে চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে আরও অনেক কিছু, এখানে যে কী পরিমাণ চাঁদাবাজি আছে আর এর সঙ্গে যে কত বড় সিন্ডিকেট রয়েছে, যেটা রবিউল সাহেবের মতো 1000 রবিউল সাহেব একত্র হয়েও কিন্তু কিছু করতে পারবেন না। তো তাকে এই মন্ত্রণালয়ে বসতে গিয়ে অনেকের সাথে সমঝোতা করতে হচ্ছে, অনেক কিছুকে বুঝতে গিয়ে তিনি হয়তো এই কথাটা যেভাবে বলা উচিত সেভাবে আসলে বলতে পারেননি। তিনি কিভাবে বলতে চেয়েছিলেন? ওনার কাছে ওনার জায়গায় উনি কীভাবে বলতে চেয়েছিলেন আমি এটা বলতে পারবো না। আমার কাছে মনে হলো যে ওনার যদি অভিজ্ঞতা লব্ধ থাকতেন উনি প্রশ্নটা এড়িয়ে যেতে পারতেন, অথবা প্রশ্নটাকে ভিন্নভাবে উত্তর দিতে পারতেন। কিন্তু মূল ব্যাপারটা হলো কি জানেন, মানে তিনি একে তো নতুন সংসদ সদস্য হয়েছেন, তার ওই আসনে তাকে খুব ফাইট করে নমিনেশনটা পেতে হয়েছে। ওখানে ব্যারিস্টার নাসিরউদ্দিন ওসিম সাহেবের মতো মানে তারেক রহমান সাহেবের খুব ঘনিষ্ঠ, পারিবারিকভাবে খুব ঘনিষ্ঠ একজন লোক ছিলেন, তাকে বাদ দিয়ে তিনি মনোনয়ন পেলেন। মনোনয়ন পাওয়ার পরে পুরো সময়টা তিনি টেনশনে ছিলেন যে এখানে ম্যাটিকুলাস ডিজাইনে জামাতের প্রার্থী হয়ে যায় কিনা, এগুলো নানা রকম প্রচারণা ছিল। ফলে প্রতিদিনই তাকে একটা হাইপার টেনশনে কাটাতে হয়েছে। আবার সেই হাইপার টেনশনের পর তিনটি মন্ত্রণালয় একসঙ্গে পাওয়ার পরে তিনি এখন বুঝে উঠতে পারছেন না হোয়াট শুড ডু, মানে কি বলা উচিত। আর এই সময়ের মধ্যে আরও ঝামেলা হয়ে গেছে। বিএনপির যে সমস্ত বড় বড় নেতা যারা রবিউল সাহেবের চেয়ে অনেক বড় নেতা কিন্তু কোনো মন্ত্রণালয় পাননি, বা যারা পেয়েছেন ছোট ছোট মন্ত্রণালয় পেয়েছেন, এখন তারা সবাই অনেক ঈর্ষা নিয়ে, রাগ নিয়ে, ক্রোধ নিয়ে এই ভদ্রলোকের দিকে তাকান। এই আসলো কোত্থেকে, পেল কোত্থেকে, কি দেখেছেন তারেক রহমান সাহেব ওনার মধ্যে? তো এই জিনিসগুলো উনি বারবার দেখতে না ওনার মেজাজটা স্বাভাবিকভাবে নাই। তো আমরা এই মিডিয়া একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে যদি স্বাভাবিকভাবে তার প্রতি হৃদয়বান হতাম যে ওই জায়গাতে আপনি আমি থাকলে আমাদের অনেক সমস্যা হতো, আমি তো মানে রাগ হয়ে যেতাম, আমি হলে রাগ হয়ে যেতাম যে আমাকে চাঁদার কথা জিজ্ঞাসা করেন কেন, আমি কি চাঁদা খেয়েছি, আমি কি চাঁদা দিয়েছি, আমি সবেমাত্র এসে বসলাম, আজকের দিনে আপনাকে এই কথা নিয়ে বলতেছেন, আমাকে একটু বুঝতে দেন কে কত আছে, আমাকে অভিযোগ দেন, ইত্যাদি ইত্যাদি নানানভাবে বলতে পারতো। যাই হোক, ভদ্রলোক যেভাবে বলছেন আল্লাহ তাকে সুমতি দান করুক। এখন সারা বাংলাদেশ আসলে মূলত তার যে নিয়োগকর্তা তারেক রহমান সাহেবকে তো কিছু বলতে পারতেছে না। আমাদের দেশে সবসময় যারা কর্তা ব্যক্তি থাকে তাদেরকে সবাই স্কেপ করে যে এর কোনো দোষ নেই, যত দোষ নন্দদের ঘোষ। এখন সব রাগ এসে পড়েছে এই রবিউল সাহেবের উপর। আমার তো ভয় হচ্ছে যে এইভাবে যদি সাংবাদিকরা একের পর এক মানে যাকে বলা হয় তার বিরুদ্ধে বিষোদ্গার করতে থাকেন, এই ভদ্রলোকের চাকরি নিয়ে টানাটানি লেগে যাবে, অথবা তিনি মেজাজ হারিয়ে ফেলবেন,
মানে অথবা তার অনেক কিছু হতে পারে, এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে এর একটা যন্ত্রণার মধ্যে। কিন্তু ফলে চাঁদাকে যখন আসলে সমঝোতার সাথে তুলনা করা হয় তখন সাধারণ মানুষের কাছে কি বার্তা যায়? সাধারণ মানুষ তো দিচ্ছে, এগুলো তো আমাদের দেশে এটা ট্রেডিশনাল। কেউ কি খুশি হয়ে দিচ্ছে জনাব গোলাম মাওলা রনি? খুশি হয়ে কি কেউ চাঁদা দেয় নাকি? এটা কেউ কিন্তু খুশি হয়ে ভাড়াই দিতে চায় না, সবাই তো মাগনা যেতে চায়, বলে রেলের টিকিট মাগনা করে দাও, তারপর শেষে আমরা এই যে বাসে যাচ্ছি সেটাও টিকিট মাগনা করে দাও। কেউ কি খুশি হয়ে দেয় নাকি? ভাড়া বাড়ালে যে কোনো জিনিস করলেই একটু টানাটানি করতে হয়। তা আমরা তো বাংলাদেশ আসলে এই টানাটানির মধ্যেই, ডাল ভাতের মধ্যেই নিজেদেরকে মানিয়ে নিয়েছি। এখন যেটা মেনে নিয়েছে, যেটা ট্রেডিশন হয়ে গেছে, যেটা ঐতিহ্য হয়ে গেছে, এবং এই ঘটনার সঙ্গে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এরা সব ভাই ভাই। এই যে 30,000 কোটি টাকার যে চাঁদাবাজি হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে, সেই একটা টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে একটা মোটরসাইকেল স্ট্যান্ড, এর সঙ্গে থানা জড়িত, পুলিশ জড়িত, মাস্তান জড়িত, টাউন, কিন্তু 30,000 কোটি টাকার এই ভাগাভাগি কাদের মধ্যে হচ্ছে? কারা লাভবান হচ্ছে? শ্রমিক, মালিক, নাকি আসলে রাজনৈতিক ছত্রছায়ায় থাকা ব্যক্তিরা? বহু সংখ্যক মানুষ। অর্থাৎ এখানে ধরেন 30,000 কোটি টাকা যারা নিচ্ছেন, অন্ততপক্ষে এর সঙ্গে তো 5-6 লাখ লোক জড়িত আছে। এর মধ্যে দেখবেন কোনো ভিক্ষুকও জড়িত আছে হয়তো। মানে এগুলো মানে খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন। আর ভিক্ষুক আছে, টাউট আছে, বদমাশ আছে, গাঁজাখোর আছে, মদখোর আছে, অনেক লোক আছে এর সাথে জড়িত একেবারে। আবার এই চাঁদা যে মানে বিভিন্ন এই চাঁদা নিয়ে আবার করে কি, এরা ওই পাপ কাটানোর জন্য, যাদের টাকা পয়সা আছে তারা আবার মক্কা শরীফে যায় উমরা করার জন্য, হজ করার জন্য। এটা নানা রকম আছে, মানে কীর্তি কাহিনী আছে। টাকা তো একটা দুটো টাকা না, অলমোস্ট 30,000 কোটি টাকা বছরে। তো এটা নিয়ে এটা সহজে এত বড় একটা শিল্প, আপনি যদি মনে করেন একটা ইন্ডাস্ট্রি করেন, মনে করেন যে বড় একটা ইন্ডাস্ট্রিয়াল 1 লক্ষ লোক চাকরি করে, তো প্রাণ গ্রুপ 1 লক্ষ লোক চাকরি করে সেখানে। তো সেখানে তারা কি বছরে 30,000 কোটি টাকা তো দূরের কথা, 300 কোটি টাকা তো নেট প্রফিট করতে পারে না। তো এরকম যার জন্য আপনি কি রাতারাতি একটা প্রাণ গ্রুপ বন্ধ করে দিতে পারবেন? পারবেন না। তো এরকম একটা স্বর্ণের ডিম পাড়া, স্বর্ণ ডিম্ব পাড়া হাঁস, এই হাঁসটাকে সহজে মারা যাবে না। যারা ওখানে যাচ্ছেন তাদের এটার জন্য খুব মায়া লাগছে, যারা শুনছেন তাদের অনেক মহব্বত তৈরি হচ্ছে, এর মধ্যে অনেক রসায়ন আছে। ফলে রাতারাতি একজন ব্যক্তিকে পয়েন্ট আউট করলে কাজ হবে না, এটা একটা সামগ্রিক সিস্টেম। জনাব গোলাম মাওলা রনি, জনাব মাহবুব আজিজ, যেমনটি গোলাম মাওলা রনি বলছিল 30,000 কোটি টাকার চাঁদাবাজি হয়, তাহলে সেই বড় একটা ফান্ডকে আসলে সমঝোতার মোড়কে আবদ্ধ করার কোনো সুযোগ আছে কিনা? যদি পার্থক্যটা বুঝতে চাই, চাঁদাবাজি আর সমঝোতার মাঝে পার্থক্যটা কোথায়? ধন্যবাদ, শুভেচ্ছা। দেখুন, আমাদের দেশের যে মন্ত্রীরা যারা থাকেন দায়িত্বে, এই ধরনের গুরু দায়িত্বে থাকেন, তাদের কথাবার্তা তো অনেক সময় বেশ হাস্যরসের এবং নানান রকম আলোচনার উদ্রেক করে। যেমন আপনাদের মনে পড়বে শাহজাহান খান সাহেবের সেই কথা যে গরু ছাগল চিনলেই তো হবে, ওই ড্রাইভারদেরকে যারা ড্রাইভিং লাইসেন্স নিচ্ছে, এত কিছু জানতে হবে কেন, গরু ছাগল যদি তারা চিনতে পারে। তারপর ওই যে মখা আলমগীর সাহেব বলেছিলেন যে খাম্বা, তারপর আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাও, নানান রকম কথাবার্তা তারা বলেন। এবং আমরা তখন নতুন একটি সরকার এসছে, সেই জায়গা থেকে এত গুরুত্বপূর্ণ দায়িত্ব যারা নিচ্ছেন তাদের হোমওয়ার্কের কি অবস্থা, তারা কতখানি তৈরি হয়ে এসছেন, সেখান থেকে কিন্তু আসলে বুঝতে পারি। ভাই যেমনটি বললেন, হয়তো খুব বেশি বুঝে বলেননি মাননীয় মন্ত্রী, কিন্তু বুঝে বলবেন না কেন? কারণ এই ধরনের বক্তব্য নতুন একটি সরকারের কাছে কি কি প্রত্যাশা মানুষের সামনে জাগায়? যদি সমঝোতা করেই মানুষ টাকা দিয়ে চলতে হয়, তাহলে আর এত রক্তপাত কেন? তাহলে জিরো টলারেন্সের কথা দুর্নীতির বিরুদ্ধে, সেখানে এই বক্তব্য সাংঘর্ষিক কিনা? জি, আজকেও দেখুন মোহাম্মদপুরে একটি অনলাইনে, এনটিভি অনলাইনে দেখলাম যে পুলিশ মাইকে জানান দিচ্ছে যে 3 লাখ টাকা চাঁদা চেয়েছিল, তাকে ধরা হয়েছে, ধরে এবং সেটা রাস্তা দিয়ে যাচ্ছে এবং সবাইকে। এই ধরনের উদ্যোগ কিন্তু কোনো কোনো ক্ষেত্রে নেওয়াও হচ্ছে, যেহেতু তখন এই ধরনের কথাবার্তা নিশ্চয়ই অপ্রস্তুত মানসিকতাকেই বোঝায় এবং সেটা দৃষ্টিভঙ্গিটা ঠিক পরিষ্কার হয় না যে আসলে কি দাঁড়াচ্ছে। আপনার 30,000 কোটি টাকাই হোক আর 10,000 কোটি টাকা হয়, 5,000 টাকা হয়, যখন আমার উপরে চলে আসছে, আমি একজন সাধারণ নাগরিক, তখন কিন্তু আমি ভুক্তভোগী। এবং আমার কাছে যখন চলে আসবে এই চাঁদা ব্যাপারগুলো, এরকম তো আমরা যে ব্যাপারগুলো দেখেছি, বিশেষ করে 5ই আগস্টের পর দেশ জুড়ে কিন্তু চাঁদাবাজির একটা বিশাল রমরমা অবস্থা চলে গেছে। এবং
জামাত কিন্তু সত্য হোক মিথ্যা হোক এটা একটা প্রোপাগান্ডা জুড়ে দিল যে বিএনপি চাঁদাবাজি শুরু করেছে, এবং এটা এমন ভাবে যে ছড়িয়ে গেল যে আপনি কি চাঁদাবাজির পক্ষে থাকবেন নাকি আপনি মুক্তিযুদ্ধ বিরোধীদের এবং পক্ষে ফেসবুক থাকবেন। পোস্টে কিন্তু জামায়াত আমির আবারও বলেছেন চাঁদাবাজ বিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা এখনই সময়ের দাবি। হ্যাঁ, এবং সেই জায়গাতে এই সবকিছু কিন্তু এই সরকারের কাঁধে চাপিয়ে দিলে হবে না। 3 দিন বা 4 দিন বয়সে সরকার চাঁদাবাজি করছে, এটা আসলে কোনোভাবেই যুক্তিসঙ্গত হবে না। এইটার যে সংস্কৃতি আমরা জানি যে এই সংস্কৃতি তো চলমান, দীর্ঘদিন ধরে চলে আসছে। হয়তো মুখগুলো পরিবর্তিত হয়, কখনো এই দল থাকে কখনো সেই দল থাকে, হয়তো ওই ব্যাপারেই মন্ত্রী বলেছেন, কিন্তু আরো গভীরভাবে এই জিনিসগুলো সামনে আসতে হবে, এবং যেই চাঁদাবাজি যেই সেক্টরেই হোক না কেন সেটাকে একদম তৃণমূল থেকে বন্ধ করবার চেষ্টা করতে হবে। চাঁদাবাজিকে কোনোভাবে উৎসাহিত দেবার কোনো রকম যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে না। জবাবদিহিমূলক যে শাসনের কথা আমরা বলি সবসময় গণতান্ত্রিক ব্যবস্থায়, সেখানে কেন আইন বহির্ভূত বিভিন্ন লেনাদেনা চলবে? লেনদেন তো হতেই পারবে না আপনার আইন বহির্ভূত, এবং এগুলো তো মিনিমাম সুশাসনের যে ন্যূনতম সুশাসন তার প্রাথমিক চাহিদা। এবং সেই জায়গায় যখন আমাদের মন্ত্রীরা এই ধরনের কথা বলে ফেলেন তখন কিন্তু সমস্যা ঘটে যায়। এবং প্রথমেই আপনি দেখুন এই মন্ত্রী এরকম বললেন, আবার সংস্কৃতি মন্ত্রী বললেন যে আমরা লতা মঙ্গেশকর তৈরি করব, আমরা কি কাক্কার বানাবো শিল্পী। একটা সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব কি রাতের বেলা মানে একটা শোতে কোটি কোটি টাকা যেন শিল্পীরা আয় করতে পারেন? মানে সাংস্কৃতিক প্রেক্ষাপট কোন জায়গায় তিনি নিয়ে গেলেন মন্ত্রী। তো এই বিষয়গুলো যেহেতু সাংস্কৃতিক বিষয়ে ভাষার মাস চলছে 21শে ফেব্রুয়ারির আগে মন্ত্রী যদি এইভাবে বলেন যে আমরা শিল্পী তৈরি করব যাতে তারা শো করে অনেক কোটি কোটি টাকা পান, আসলে এই বিষয়গুলো আসলে বাণিজ্যিকীকরণের কি সম্পর্ক সেটিও নিশ্চয়ই প্রশ্ন। এবং সেই ক্ষেত্রে আপনার মানে তুলনাটা কোন জায়গায় যায়, যেখানে আমাদের ভাষা সংস্কৃতি হুমকির মুখে, আমাদের নানান রকম শব্দ সেখানে ঢুকে যাচ্ছে, যেগুলো নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে, ভাষা বিতর্ক তৈরি হচ্ছে। আমরা কিন্তু গণঅভ্যুত্থানের আগে পরে বিভিন্ন সময় দেখেছি যে আজাদি, ইনকিলাব, বয়ান, বন্দোবস্তের মতো বেশ কিছু শব্দ কিন্তু বেশ প্রচলিত, জোর করে ঢোকানো হচ্ছে। আপনি ধরেন ভাষাকে কিন্তু জোর করা যায় না, এবং আপনি যখন মানে ন্যায় বিচার চাইবেন, আমি যদি ন্যায় বিচার চাই এই শব্দের ভিতরে আমি যেভাবে বলবো, আবার আমি যদি বলি যে আমি একজন মজলুম, আমার জবান বন্ধ হয়ে যাচ্ছে, এই জবান বা মজলুম শব্দগুলো আমরা কোন সময়ে ব্যবহার করতে চাচ্ছি? এই ভাষা কিন্তু কোনোটাই খারাপ না, কিন্তু মূল উদ্দেশ্যটা কি সেটা কিন্তু গভীরভাবে ভেবে দেখবার ব্যাপার। আপনি হঠাৎ করে আপনি ইনকিলাব জিন্দাবাদ শুরু করলেন, আমাদের কি স্লোগানের খুব ঘাটতি পড়লো? কেন আমাদেরকে এত জোরে জোরে ইনকিলাব ইনকিলাব করতে হচ্ছে? এবং সেটা অমর 21-এর দিন আমাদের যেই খুব মানে অসামান্য একটি সঙ্গীত আছে আমার ভাইয়ের রক্তে রাঙা, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি চিৎকারগুলো করলাম 21-এর রাতে। এবং এই ভাষা বিতর্ক কখন আমরা করছি সেই গানটিকে আমরা আসলে খুব শুনেছি এবার। কাজে আমরা কোন জায়গায় পৌঁছচ্ছি? সাংস্কৃতিক যেই একটা লড়াইয়ের মাঝখানে আমাদের ফেলে দিল এই উন্মাদনা, বিভিন্ন ধরনের বিতর্ক, সেই জায়গায় সংস্কৃতি মন্ত্রী কথা বলবেন অথবা চিন্তা ভাবনা করবেন যেখানে বিভিন্ন ধরনের রাজনৈতিক বিভাজন চলে এসেছে, এবং রাজনৈতিক নানান চিন্তা ভাবনা সংস্কৃতিকে খণ্ড বিখণ্ড করে ফেলছে। কেউ বলছে ভারতীয় আধিপত্যবাদ, কেউ পাকিস্তান প্রীতির দিকে চলে যাচ্ছে, নানানভাবে আমাদের রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্ব চলে এসছে। এই বিষয়গুলোর কারণও আছে, যুক্তিসঙ্গত কারণ আছে, কিন্তু সেই বিভাজন থেকে আমাদেরকে তো উঠতে হবে, আমাদেরকে তো একটা সহিষ্ণু এবং গণতান্ত্রিক সমাজে ফিরতে হবে। তো সেই জায়গায় যদি সংস্কৃতি মন্ত্রী এই ধরনের কথা বলেন, এবং সড়ক মন্ত্রী যদি বলেন যে সমঝোতা এটা চাঁদা নয়, তো সমঝোতা মানে কি? আপনি যেগুলো এখন অনেকেই বলছেন তার মানে আপনি যে টাকা দিচ্ছেন আপনি ইচ্ছা করে তো দিচ্ছেন। এর আগের সরকারেও আমরা শুনেছিলাম অর্থমন্ত্রী স্বয়ং বলছেন যে স্পিড মানি তো আমি খারাপ দেখি না, অর্থাৎ আপনি ঘুষ দিতে বলছেন, অর্থাৎ আপনি স্পিড মানি বলে ঘুষকে আপনি জায়েজ করবেন, আপনারা সমঝোতা বলে চাঁদাকে জায়েজ করবেন, তাহলে আর সুশাসনের কথা আমরা কোন ভাবে বলবো? আপনি যখন কালো টাকার আধিক্যের কথা আমরা বলবো, আমরা লুটতরাজের কথা বলবো ব্যাংকে, আমরা দেখতে পাচ্ছি বারবার অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে যে $33 বিলিয়ন তাদের রিজার্ভে আছে, যেটা আওয়ামী লীগ সরকার $19 বিলিয়ন রেখে গিয়েছিল। কিন্তু রিজার্ভটা একটু হলো কি করে? আপনি বিনিয়োগ হয় না,
জিডিপির জন্য আপনি কিছু করছেন না, রেমিটেন্সের টাকা এনে সব রিজার্ভে ঢুকছে। আপনি যদি মানুষ কাজের মধ্যে না থাকে, শুধু আপনার এক ধরনের রিজার্ভ, কাগজে রিজার্ভ দিয়ে সেই দেশের অর্থনৈতিক অবস্থা কি দাঁড়ায় সেটা কিন্তু আপনার সিপিডি তার সর্বশেষ যেই প্রেস কনফারেন্স সেখানে জানিয়েছে যে আমাদের যে দেশের আর্থিক অবস্থা আওয়ামী লীগ যা রেখে গিয়েছিল তার চেয়ে খারাপ রেখে গেছে। আমরা লুটতরাজের কথা বলবো ব্যাংকে, আমরা দেখতে পাচ্ছি বারবার অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে যে 33 বিলিয়ন ডলার তাদের রিজার্ভে আছে। নতুন সরকার দায়িত্বে এসেছে 17 তারিখ থেকে আজকে 5 দিন। তো এখনই তো আসলে আমরা কোনো সেই অর্থে সরকারকে আক্রমণ করে কোনো বিতর্ক তৈরি করতে চাই না। আমরা অবশ্যই আমাদের যে পূর্ব অভিজ্ঞতাগুলো সেই অভিজ্ঞতার জায়গা থেকে কিছু বিশ্লেষণ উপস্থাপন করতে পারি এবং বলতে পারি যে আমাদের আকাঙ্ক্ষার জায়গাটি কি। আমরা আওয়ামী লীগের 17 বছরের বা 15 বছরের যে শাসন দেখলাম সেখানে তো সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল আইনের শাসন, গণতন্ত্রহীনতা, বাক স্বাধীনতার জায়গাগুলো অনুপস্থিত ছিল। সেই জন্যই তো এত আন্দোলন, এত রক্তক্ষয়। তারপরে 18 মাসে আমরা কি দেখলাম? অন্তর্বর্তীকালীন সরকার আসলে করলোটা কি? আপনি গণমাধ্যমের উপরে হামলা, গণমাধ্যমের সুশাসনের কথা যে বলা হলো যে আপনারা মন খুলে কথা বলবেন, তার বিনিময়ে দেখা গেল আনিস আলমগীর সহ 255 জন সাংবাদিকের নামে মামলা, হত্যা মামলার আসামি তারা। যদি সাংবাদিকরা তেলবাজি করে থাকে, বিভিন্ন ধরনের খারাপ কাজ করে থাকে, সেটার জন্য আলাদা আলাদা মামলা দেওয়া যেত। কোনো সাংবাদিক তো হত্যার সঙ্গে জড়িত না। এখন পর্যন্ত আনিস আলমগীর উনি জেলে আছেন, আরো অনেক সাংবাদিক জেলে আছেন। তাহলে আপনি দেখুন যে এই সুশাসন এবং এই যে বাকস্বাধীনতার পরিস্থিতিটা কি দাঁড়িয়েছে। তো সেই জায়গায় মাত্র 5 দিন বয়সী সরকারের সামনে তো অনেক চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জ গত 18 মাসে আমরা দেখেছি মব সন্ত্রাস, আমরা দেখেছি আইনের শাসনের অনুপস্থিতি, আইন নিজের হাতে তুলে নেওয়া, ক্ষমতার আস্ফালন। রাতারাতি সব পরিবর্তন হয়ে যাবে এরকম তো ভাবার কোনো কারণ নেই, কারণ এই দেশের ক্ষমতার রাজনীতি নিয়ন্ত্রণ করে অর্থ। এটাও তো আমরা জানি, অর্থ এবং পেশি শক্তি, গোষ্ঠী শক্তি, স্বজনপ্রীতি, এই সব কিছু একদম লুণ্ঠনবাজি ক্ষমতার রাজনীতিকে ঘিরে থাকে, যেটা আমরা বর্তমান প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন যে দল মত নির্বিশেষে যারা তাকে ভোট দিয়েছেন, যারা তাকে ভোট দেননি অথবা ভোট দিতে যাননি, সবার সমান অধিকার আছে সরকারের উপরে। কথাটি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। এবং তিনি এও বলেছেন যে কোনো ধর্মমতের বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়ী সকলের সমান মর্যাদা আছে রাষ্ট্রের। এই কথাগুলো কিন্তু আমাদের কাছে নতুন। আমরা রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে এই ধরনের বার্তা সমসাময়িককালে পাইনি। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব আজিজ। জনাব গোলাম মোল্লা রনি, রাষ্ট্রপ্রধানের বার্তা তৃণমূল পর্যন্ত পৌঁছাচ্ছে কি? একটি উদাহরণ যদি আপনার সামনে তুলে ধরি, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুবিন ফারহানা শহীদ মিনারে ফুল দেওয়ার সময় হামলার শিকার হয়েছেন। তিনি দাবি করেছেন হামলাটি পূর্ব পরিকল্পিত। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণে না আনলে বিএনপির জন্য পরিণতি ভয়াবহ হবে। বিএনপি কি আসলে তৃণমূল সামলাতে হিমশিম খাচ্ছে? মানে মাহবুব আজিজ সাহেব যেটা বললেন, সরকারের বয়স খুব অল্প, তো জনাব তারেক রহমান সাহেব যিনি সরকার প্রধান, আপনি আগে যেটা বলছেন রাষ্ট্রপ্রধান, মূলত আসলে এটা হবে সরকার প্রধান। তো সরকার প্রধান হিসেবে তার যে অভিযাত্রা, এখানে আমি যাত্রা না বললে বললাম অভিযাত্রা, অভিযান মানে একের উপর দিকে যেটা যায় পাহাড়ে ওঠার মতো, এটা খুবই কঠিন, প্রচণ্ড কঠিন। এখন এই সময়টিতে তারপর তিনি অনেক চমক সৃষ্টি করেছেন গত 4-5 দিনে, ব্যতিক্রম ধর্মী অনেকগুলো কাজ করেছেন, যেমন সচিবালয়ে অফিস করা, ডিউ টাইমে 9টা 5 মিনিটের মধ্যে অফিসে উপস্থিত হওয়া, এরপরে যেগুলো ক্যাজুয়াল ড্রেস করা, কোনো রকম প্রোটোকল না নেওয়া, এই জিনিসগুলো আমাদের দেশে কিন্তু আমরা ভীষণ রকম বিরক্ত আগের এই রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানদের যে ভিআইপি প্রোটোকলের কারণে। আপনি জুই এরকম কোনো বিপদে পড়েছেন কি না? ধরেন যে রাস্তাতে প্রধানমন্ত্রী যাবে বা রাষ্ট্রপতি যাবে, আধা ঘন্টা আগে সে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। পুলিশ কোথা থেকে এসে সেই রাস্তার দিকে পিছন দিকে ফিরে জনগণের দিকে বন্দুক তাক করে দাঁড়ায় থাকে। এবং ওই পথ দিয়ে যদি আপনি যান, যাওয়ার পর যদি কোনো গাড়ির দিকে তাকান, বহর দিকে তাকান, তখন পুলিশ তেড়ে আসে, আপনি ওইদিকে তাকালেন কেন? একজন নাগরিক হিসেবে এটা খুবই অবমাননাকর, অস্বস্তিকর। তো সেই জায়গাটা তার শহরে ভোগান্তি বড় ব্যাপার নয়। আপনি দেখলেন যে পুলিশ আপনার দিকে তাকায় আছে, মানে যেদিকে প্রধানমন্ত্রী যাবে ওই দিকে পশ্চাৎ দেশ দিয়ে পুলিশ দাঁড়ায় আছে।
আর আপনার দিকে চোখ গোল গোল করে তাকায় আছে। আপনি হঠাৎ করে একটু গাড়ির দিকে তাকালেন, প্রধানমন্ত্রী যাইতেছে, অনেকগুলো গাড়ি যাইতেছে, এমনি তো ভো ভাজে আওয়াজ শুনলে মানুষ একটু তাকাতে ইচ্ছা করে, কৌতূহলী মন। আপনি তাকালেন, হ্যাঁ আপনি কি কোন দলের এজেন্ট, আপনি কি সিআইএর এজেন্ট, আপনি প্রধানমন্ত্রীর গাড়ির বোর্ড দিকে তাকালেন, দেখে আসেন আপনার একটু চেক করি আপনার শরীরের মধ্যে কোনো বোমা ঠোমা আছে কিনা। তো এই যে এটা মনস্তাত্ত্বিক অবস্থা যায় রাস্তাঘাটে, এই জিনিসটা উনি বুঝতে পেরেছেন, যেহেতু ইউরোপে এই জিনিসগুলো নেই। তো এটা ওনার অনেক পজিটিভ। আর উনি এটাও খুব ভালো করে জানেন যে তার দলে কী পরিমাণ চাঁদাবাজ আছে। ওই 4,000 না 8,000 লোক বোধ হয় নির্বাচনের আগে গত 17 মাসে দল থেকে বহিষ্কার তিনি করেছেন। তো এতকাল তো তার আসলে এক্সিকিউটিভ পাওয়ার ছিল না। এখন হি হ্যাজ মিলিটারি পাওয়ার, হি হ্যাজ যাকে বলে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সব তো তার হাতে। এবারও কি আসলে সাংগঠনিক ব্যবস্থায় সীমাবদ্ধ থাকবে? দলীয় না নেতাকর্মীদের না উপর না, আসলে এইবার কতটা আপনি কঠোর হতে পারবে সরকার? এইবার আগের চেয়ে, মানে সেটা ওই এর আগে একবার যেমন অপারেশন ক্লিন হার্ট হয়েছিল না, এটা অপারেশন ক্লিন হার্ট না, এবার বললে অপারেশন কিল হার্ট। একেবারে অপারেশন যারা যারা এই ধরনের কাজ করবে ওদের কলিজাটা ছিনিয়ে নেওয়া হবে। এর কারণ হলো এটা বিএনপির অস্তিত্বের বিষয়, তারেক রহমান সাহেবের অস্তিত্বের বিষয়। তিনি 17 বছরের যে নির্বাসনিত জীবন, 1/11-এর সময় তার উপর যে অমানবিক নির্যাতন করা হয়েছে, এরপরে তিনি রাজক্ষমতায় বসেছেন। তো সেই রাজক্ষমতায় বসে এখন এই যে তার এই শরীর নিয়ে তিনি, আজকে তার বয়স প্রায় 62 বছর, যত ইয়াং দেখে মনে হয় আসলে তত ইয়াং না, এর মধ্যে 17 বছর প্রবাসী। তো এই যে বিপুল সম্ভাবনা গ্রামের একজন চাঁদাবাজের জন্য, মহল্লার একজন মাস্তানের জন্য, টাউট বাটপারের জন্য, তার সমস্ত কিছু শেষ হয়ে যাবে। তার স্ত্রীর জীবন, তার নিজের জীবন, তার সন্তানের জীবন, এগুলো সব আবার হুমকির মুখে পড়বে। আমার কাছে মনে হচ্ছে না যে তিনি এখানে জিরো টলারেন্স ছাড়া তার কোনো উপায় আছে। তাকে চাঁদাবাজদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশনে যেতে হবে। এমনকি তার একেবারে ঘনিষ্ঠ জন, এই যে মন্ত্রী রবিউলের কথা বললাম না, রবিউলের বিরুদ্ধেও যদি কোনো চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হয়, বিশ্বাস করেন আকাশের সমস্ত শক্তি এসেও তারেক রহমানের হাত থেকে রবিউলকে রক্ষা করতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না। এবং রবিউলকে সেই যে বললাম যে অপারেশন ক্লিন হার্টের মধ্যে যেতে হবে, রবিউল আর এখন কতটুকু পাওয়ারফুল, তার সাথে অনেক পাওয়ারফুল ছিল নাসিরউদ্দিন পিন্টু এই ঢাকা শহরে। সেই নাসিরউদ্দিন পিন্টুকে জেলে যেতে হয়েছে, তাকে মরতে হয়েছে জেলখানার মধ্যে। তো যার জন্য এই সমাজে মানে মন্দ কাজের একটা নির্দিষ্ট সময় আছে। আমাদের এই সমাজে দেখেন কত সালমান এফ রহমান ছিল, কত মানে দরবেশ টরবেশ ছিল, কোথায় আস তারা? কত মানে এই ঢাকা শহরে আওয়ামী লীগের জমানাতে এই হুন্ডা পার্টি, গুন্ডা পার্টি, রামদা পার্টি, এদেরকে অভাব ছিল? তারা কেউ কিন্তু নেই। কাজেই এখানে আমাদের যে প্রধানমন্ত্রী যিনি বসেছেন, আল্লাহ যদি তাকে হেদায়েত দান করেন, তার মন মস্তিষ্ক যদি সুস্থ থাকে, তিনি যদি বুঝতে পারেন যে অন্যের পাপের কারণে তার জীবন সংকটাপন্ন, অন্যের পাপের কারণে তার দলের লক্ষ লক্ষ নয় কোটি কোটি নেতাকর্মী, সেই নেতাকর্মী বিপদের মধ্যে, এবং অন্যের কারণে আজ দেখেন এই সায়দাবাদের কোন এলাকাতে এক চাঁদাবাজ চাঁদা চাওয়ার কারণে কাকে যেন মেরে ফেলছে, এটি নিয়ে জামাতের আমির আবার একটা সেই যাকে বলে স্ট্যাটাস দিয়েছে। এটা রীতিমতো ভাইরাল যে তারেক রহমান সাহেব ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে একজন চাঁদাবাজ চাঁদা না দেওয়ার কারণে ভুক্তভোগীকে মেরে ফেলছে পিটিয়ে। কাজেই এই ধরনের মানুষকে কি শাস্তি দেবেন তারেক রহমান সাহেব? এছাড়া তার কোনো উপায় নাই, দ্যার ইজ নো অল্টারনেটিভ ওয়ে। তো যার জন্য আমার কাছে মনে হচ্ছে যে তাকে একটা সময় দিতে হবে। অ্যাটলিস্ট আসলে কি জানেন, একটা দেশে বা একটা রাষ্ট্রে হয়তো 100 বছর ধরে একটা অন্যায় অনিয়ম বাসা বেঁধেছে। তো যখন একজন প্রাণপুরুষ, রাষ্ট্রের যিনি কর্তা অধিকর্তা, যিনি রাষ্ট্র সংস্কারক ক্ষমতায় আসেন, এই সমস্যাগুলো দূর করতে 1 ঘন্টার বেশি সময় লাগে না। আপনি নেপোলিয়ন বোনাপার্ট যখন আসলেন, প্রায় 400 বছরের যে বিশৃঙ্খল ফ্রান্স, ওনার 1 ঘন্টার বেশি সময় লাগেনি ঠিক করতে। রোমে সিভিল ওয়ার চলছিল, সেই জন্য জুলিয়াস সিজার এসে অকুপাই করলেন রোম। জাস্ট 24 আওয়ার্সের মধ্যে পুরো রোমান সাম্রাজ্য, অর্ধ দুনিয়া খবর হয়ে গেল জুলিয়াস সিজার ক্ষমতায় আসছে। ফলে অতীতের অনেক অন্যায় আছে, অপরাধ আছে, আমাদের সব কিছু আছে, এটা ঠিক আছে, কিন্তু একজন প্রধানমন্ত্রী, তার হাতে যে পুঞ্জীভূত ক্ষমতা রয়েছে, তিনি যদি চান তাহলে বাংলাদেশের এই সমস্যাটা সমাধান করতে 1 ঘন্টার বেশি সময় লাগার কথা না। তিনি বলবে যে আমি চাই না, শুধু আই ডোন্ট লাইক ইট। আর এই কাজটা করার যোগ্যতা তার থাকতে হবে, তার সাহস থাকতে হবে, শক্তি থাকতে হবে, এবং তার ডিজায়ার থাকতে হবে। 3টা, মানে যেমন ইনু সাহেব চেয়েছেন কিন্তু দুর্বল ব্যক্তিত্বের মানুষ, হয়নি, ওনাকে একটা তেলাপোকাও মানেনি।
তো এরকম ঘটনা। তো এখন তারেক রহমান সাহেব চাইলেও হবে না, তাকে সেই শক্তিমত্তা, সাহস, বুদ্ধি, প্রজ্ঞা এই জিনিসগুলো তাকে দেখাতে হবে। তিনি চাইলে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব, আর সেই কাজ করতে পারলেই তিনি অমরত্ব লাভ করবেন বা লোকজন তাকে আবার পছন্দ করবে। এই হলো বাস্তবতা। এখন তিনি সেটা কিভাবে কি করেন না করেন এটা সময় আসলেই সেটা বোঝা যাবে। দ্বিতীয়ত হলো যে আমাদের যে রাষ্ট্রের অনেকগুলো সমস্যা রয়েছে। তো রাষ্ট্রের সেই সমস্যাগুলো, যে সমস্যাগুলো দীর্ঘমেয়াদে, যেমন অর্থনৈতিক সমস্যা, তারপরে ধরুন যে সাহিত্য এবং সংস্কৃতির কতগুলো সমস্যা, তরুণ সম্প্রদায় যারা আছেন, জেনজি বলা হয়, তাদের যে অভ্যাস, কথাবার্তায় কতগুলো পরিবর্তন চলে আসছে, এই জিনিসগুলো হয়তো সময় নেবে, রাতারাতি এগুলো হবে না। কিন্তু ইমিডিয়েটলি যে জিনিসটা মানুষকে মানে একটা মেসেজ দিতে পারে সেটা হলো আইন শৃঙ্খলার উন্নয়ন। সে যদি মনে করেন যে আমি আইন শৃঙ্খলা উন্নয়ন করব, ন্যায় বিচার করব, আমার দলের চাঁদাবাজ থেকে শুরু করে অন্য দলের যারা চাঁদাবাজ আছে তাদের বিরুদ্ধে আমি অ্যাকশন নেব, এটা ম্যাটার অফ 1 আওয়ার। এটা তার জন্য 1 ঘন্টার বেশি সময় না। একটা জাস্ট একটা ছোটো উদাহরণ দিই। ওই যে এক বিএনপি সভাপতি কোন জায়গার যেন, সে থানার ওসিকে মানে টেলিফোন করে সব গালাগালি করছে। তো সেখানে তো দেখা গেল যে ইনু সাহেবের আমলে হলে তো এটা হতো না, কিন্তু বর্তমান জমানাতে এটা প্রকাশ হওয়ার সাথে সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিঃসন্দেহে নির্দেশ গেছে এবং সেই মানে বিএনপি যে সভাপতি তাকে ধরে আনা হয়েছে। মেসেজ ইজ ক্লিয়ার। তো এইভাবেই তো আসলে একটা প্রধানমন্ত্রীর হাতে যে ক্ষমতা আছে, এই যে দেখুন তিনি সেনাবাহিনীর মতো গুরুত্বপূর্ণ পদগুলোতে মানে মানে কত দ্রুত কতগুলো পরিবর্তন তিনি করে ফেললেন। তো এটা তো এখন জেনারেল ওয়াকরুজ্জামান থেকে শুরু করে অন্য যারা আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা গত মানে 17 মাসে 170 বার তারা সেই হাইকোর্ট দেখিয়েছে। অনেকগুলো সিদ্ধান্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের দপ্তর থেকে গেছে, কিন্তু এগুলো বাস্তবায়ন হয়নি। কিন্তু দেখেন রাজনৈতিক সরকার সেটা 1 মিনিটের মধ্যে সেটা করে ফেলে। ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মোল্লা রনি। জনাব মাহবুব আজিজ, পত্রিকার তথ্য মতে গত 5 দিনে 23 জেলা উপজেলায় আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতির খবর পাওয়া গেছে এবং আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশের চেষ্টার নেপথ্য থেকে প্রশ্ন সামনে এসেছে এবং এ ধরনের তৎপরতার পেছনে বিএনপির গ্রিন সিগন্যাল রয়েছে এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সব মিলিয়ে আসলে কি কারণ দেখছেন? আসলে গ্রিন, রেড বা ব্লু সিগন্যালের চাইতেও বড় কথা হচ্ছে কি, যে একটা রাজনৈতিক সহিষ্ণু পরিবেশ তৈরি করা, এবং সেটা একটা গণতান্ত্রিক সরকারের অন্যতম প্রধান দায়িত্ব বলে আমরা মনে করি। এই যে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে পুরো জাতি দাঁড়িয়ে গেল নির্বাচনে, তার তো একটা গন্তব্য আছে। এই যে সাম্প্রদায়িক শক্তির উত্থান, এটা কেন হলো? এটাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশ্রয় হয়েছে। তারা আওয়ামী লীগকে সরিয়ে রেখে একটা সাম্প্রদায়িক শক্তিকে প্রধান বিরোধী দলের রূপান্তরিত করার ক্ষেত্রে বড় ভূমিকাও পালন করেছে। এত ভোট হঠাৎ করে কোথা থেকে এলো? এতগুলো আসন, তারা প্রায় 77টা আসন নিয়ে যেই দল মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারা এখন প্রধান বিরোধী দল। এটা কিন্তু খুব কম কথা নয়। গত 70 বছরে এই জামাতের ইতিহাসেই তারা সবচেয়ে বড় বিজয় লাভ করেছে এবার। কাজেই এই সময়ে যতখানি গণতান্ত্রিক হওয়া যায়, নিশ্চয়ই যেই অপকর্মগুলো করেছে আওয়ামী লীগ বা অন্যান্যরা যারা করেছেন, সেগুলো তো অবশ্যই বিচারের আওতায় আসবে। তারপরও নিশ্চয়ই গণতান্ত্রিক সরকার, যেটা তারেক রহমান নিজে বলেছেন যে যদি জনগণ চায়, কারোর পক্ষে রাজনীতি থেকে দূরে থাকা দরকার হবে না, জনগণ যা চায় তাই হবে। তো সেই গণতান্ত্রিক মানসিকতাতে আমরা অবশ্যই চাইবো যে সরকার নিরাপত্তা নিশ্চিত করবে প্রত্যেকটা মানুষের, যেই দলেরই হোক না কেন, বিরোধী দলের কর্মীদের থেকে শুরু করে প্রত্যেকটা দলের কর্মী, নেতা কর্মী, ধর্ম মত নির্বিশেষে সকলেই রাষ্ট্রের কাছে সমান নিরাপত্তা পাবে। এটা একদম প্রথম দায়িত্ব সরকারের। আপনি যে বললেন সরকারের চ্যালেঞ্জ কি, সরকারের চ্যালেঞ্জ হচ্ছে মানুষের নিরাপত্তা প্রদান, যাতে সে তার মত প্রকাশ করতে পারে, যাতে যে কেউ নির্ভয়ে থাকতে পারে যে এই দেশটি সবার। এই জায়গাটি যখন মানুষ অর্জন করতে পারবে, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ আমাদের সরকারগুলো এর আগে